বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাবা কেমিস্ট্রিতে সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, তাই না? আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল নিয়ে কিছু কথা বলবো। তো পর্যায় সারণী, আসলে পর্যায় সারণী যে কত গুরুত্বপূর্ণ সেটা বলে শেষ করার কথা নয়, কারণ রসায়নকে পড়তে চাইলেই পড়তে হবে পর্যায় সারণী। এই যে 118টি মৌল ছাড়া আমরা রসায়নে কি পড়ব? তো পর্যায় সারণীর গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমি এখানে পর্যায় সারণীটা এঁকে রেখেছি এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক। আসলে এত বড় লম্বা টপিক দেখে তোমরা ভয় পেয়ে যাও না। আমি খুবই ক্ষুদ্র পরিসরে একমাত্র বোর্ড বইয়ের আঙ্গিকেই মানে এটাকে আলোচনা করব, শেষ করব আর কি। তো যত কম কথা বলে তোমাদেরকে বোঝাতে পারি, যত কম সময়ের মধ্যে, আশা করছি তোমরা বুঝতে পারবা। এ ভাষাতেই আমি বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি যেমন পটভূমি, পর্যায় সারণী সম্পর্কে পটভূমি, বিভিন্ন পর্যায় সূত্র, এছাড়াও আছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর ব্যতিক্রম, পর্যায়ভিত্তিক ধর্ম, মূল সময়ের বিশেষ নাম, তারপরে পর্যায় সারণীর সুবিধা, একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। এই সব বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো পর্যায় সারণী নিয়ে। তো প্রথমেই পটভূমিতে যাওয়া যাক। আসলে পটভূমি আমরা কেন করবো, কি দরকার, তাই না? আসলে সেটা না, পটভূমিতে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যা তোমাদের জানা দরকার, মনে রাখা দরকার। এই জন্য পটভূমিটা সুন্দর করে পড়তে হবে। আসলে 2016 সাল পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। প্রতিটি পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জানা খুবই জরুরি যদি আমরা রসায়নকে পড়তে চাই এবং গবেষণার জন্য বা পড়ার জন্য, তাহলে আমাদেরকে এগুলো সুন্দরভাবে জানতে হবে। এই পদার্থগুলোর মধ্যে, এই 118টি মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে, এবং একই রকম ধর্ম প্রদর্শন করে এই রকম মৌলিক পদার্থগুলোকে একই গ্রুপে রেখে একটি ছক তৈরির পরিকল্পনা বিজ্ঞানীদের অনেক পূর্ব থেকেই ছিল। অনেক পূর্ব থেকেই তাদের চিন্তা, চেতনা এবং পরিশ্রম ছিল। তো যা হোক, আজকে আমরা 118টি মৌলের এই ছকটি হাতে পেয়েছি, যেটাকে বলে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এত পরিশ্রম সাধনার ফল, বিজ্ঞানীদের শত শত বছরের অক্লান্ত পরিশ্রম পেয়েছি আমরা আধুনিক এই পর্যায় সারণী। শত শত বিজ্ঞানী শত শত বছর ধরে পরিশ্রম করেছে বিভিন্ন বিজ্ঞানী। তো যা আমরা বই খুললে দেখতে পারি, পড়তে পারি। এই পর্যায় সারণী, এখানে কিছু সূত্রের কথা বলা হয়েছে। এখানে কিছু কথা বলা হয়েছে, যেমন হচ্ছে 1789 সালে ল্যাভোসিয়ের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, জিঙ্ক, মার্কারি ইত্যাদি মৌলসমূহকে ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করেন। মূলত তার সময় থেকেই মৌলসমূহকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা হয়, যেন একই ধর্ম বৈশিষ্ট্য মৌলসমূহ একই সাথে থাকতে পারে, এই কারণে আর কি। তো ত্রয়ী সূত্র 1829 সালে ডোবে রায় লক্ষ্য করেন যে তিনটি করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। তিনি কি করেন? তিনি প্রথমে তিনটি মৌলিক পদার্থ পারমাণবিক ভর অনুসারে সাজান এবং লক্ষ্য করেন যে প্রতি ক্ষেত্রে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। তিনি এটিকে ত্রয়ী সূত্র বলে আখ্যায়িত করেন এবং তিনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে প্রথম তিনটি ত্রয়ী মৌল বলে চিহ্নিত করেন। অষ্টক সূত্র 1864 সালে নিউল্যান্ড তখন পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর জন্য অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। তিনি পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজিয়ে দেখেন যে
প্রতিটি মৌলের পারমাণবিক ভর তার অষ্টম মৌল, প্রতিটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তিনি এটাকে অষ্টক সূত্র বলে আখ্যায়িত করেন। মেন্ডলিফের সূত্র, পর্যায় সূত্র। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ একটি পর্যায় সূত্র প্রদান করেন। সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, এবং এই সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলে একটি আনুভূমিক 63টি মৌলের আনুভূমিক 12টি আনুভূমিক সারি এবং 8টি কলামে সাজান, এবং তিনি লক্ষ্য করেন যে প্রতিটি কলামে মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে, কিন্তু প্রতিটি সারিতে মৌলগুলোর ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তন হয়। এছাড়াও মেন্ডেলিফের আরো একটি সাফল্য হচ্ছে যে পর্যায় সারণীতে কিছু ঘর ফাঁকা ছিল কেন, তখন মাত্র 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। এই ফাঁকা ঘরগুলোতে তিনি ভবিষ্যতে কোন মৌলগুলো বসবে সেই ভবিষ্যৎবাণী তিনি করে গেছিলেন, এবং তার এই ভবিষ্যৎবাণীটা সত্য বলে প্রমাণিত হয়েছিল। তো যাই হোক, এত পরিশ্রম, পরিকল্পনা, এত পরিবর্ধনের পরও মেন্ডলিফের কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। তিনি বলেছিলেন যে পর্যায় সারণীতে মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজানোর কথা, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে পারমাণবিক ভর অনুসারে মৌলসমূহ সাজানো হলে অনেক ত্রুটি পরিলক্ষিত হয়। যেমন আমরা যদি আর্গন এবং পটাশিয়ামকে নিয়ে ভাবি, তাহলে আর্গনের পারমাণবিক ভর 40, পটাশিয়ামের 39, এবং পটাশিয়াম আছে আর্গনের পরে, তাহলে এটা পারমাণবিক ভর অনুসারে ভুল হয়। এই সাজানোটা পারমাণবিক ভর অনুসারে ভুল বলে প্রমাণিত হয়। আর এই কারণে 1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজানোর কথা বলেন, যাতে মেন্ডেলিফের ভুলটি পরিশোধিত হয়, এবং এরপর পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজিয়ে এই ভুল বা ত্রুটি সংশোধিত করা হয়। মেন্ডেলিফ আসলে শুধু 63টি আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়েই ছকের কাজ শুরু করেছিলেন, কিন্তু ল্যাবোসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে ছকের কাজ শুরু করেছিলেন। পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য। পর্যায় সারণীতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। এখানে প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে ডান দিকে 18, বাম দিকে গ্রুপ 1 থেকে ডান দিকে 18 পর্যন্ত বিস্তৃত। পর্যায় সারণীর নিচে এখানে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট বর্গের মৌল আর অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে কিছু মৌল দেখানো হয়েছে, যেগুলো আসলে 6 এবং 7 পর্যায়ের অংশ। আসলে এগুলো পর্যায় সারণীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে রাখা হয়েছে, এই আর কি। তো পর্যায় সারণীতে প্রতিটি পর্যায় সারণীতে 1 নম্বর পর্যায়ে মৌল আছে কতটি? 1 নম্বর পর্যায়ে মৌল আছে 2টি। 2 নম্বর পর্যায়ে 2 এবং 3 নম্বর পর্যায়ে মৌল আছে 8টি করে। তারপর হচ্ছে 4 এবং 5 মৌল আছে 18টি করে। 6, 7 মৌল আছে 32টি করে। গ্রুপ 1-এ কত? গ্রুপ 1-এ মৌল আছে 7টি, 2-এ 6টি, 3-এ আছে 32টি মৌল, এবং 4 থেকে 12 প্রতিটিতে 4টি করে মৌল আছে। 13 থেকে 17টা গ্রুপে মৌল আছে কত? 6টি করে, এবং গ্রুপ 18তে মৌল আছে 7টি। এই তো পর্যায় সারণী কত গ্রুপ এবং কত পর্যায়ে কতটি মৌল আছে। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য এটাই। এখানে যে দেখানো হয়েছে এগুলো আসলে অন্য কিছুই নয়, এগুলো আমি আগেই বলেছি 6-7 অংশ, এগুলো আসলে সৌন্দর্য বৃদ্ধির জন্যই রাখা হয়েছে এখানে। পর্যায় সারণীর ভিত্তি আসলে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান বুঝবো, পর্যায় কত নম্বর পর্যায়ে বা কত নম্বর গ্রুপে কোন মৌল অবস্থান করছে, কোন মৌল, সেটা আমরা কিভাবে বের করব ইলেকট্রন বিন্যাস থেকে।
তো এই বিষয়ে তোমাদের বইয়ে কিছু রুল আছে যা আমি তোমাদেরকে বলবো। তো এখানে প্রথমে বলা হয়েছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের গ্রুপ, ওই মৌলের পর্যায় নম্বর। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন আমরা যে কোনো মৌল, যদি আমি ম্যাগনেসিয়ামকে কল্পনা করি, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত 12, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s 2s 2 1s 2 2s 2 2p 6 3s 2 10 আর 2 12। এখানে কি বললাম, সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর, তার সর্ববহিস্থ প্রধান শক্তি নম্বর কত এখানে 3। এইটা হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর। এইটা কি পর্যায়, এইটা পর্যায় নম্বর। এরপরে গ্রুপ, গ্রুপ নাম্বার 3টা রুল দেওয়া আছে তোমাদের বইয়ে। রুল 1 হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর। এখানে আমরা এটাতে বলতে পারি এখানে সর্ববহিস্তরে এস অরবিটাল আছে এবং এখানে ইলেকট্রন আছে 2টা, তাহলে 2 হচ্ছে এই মৌলের গ্রুপ নম্বর। এইটা হচ্ছে কি গ্রুপ নম্বর। তাহলে গ্রুপ নম্বর 2, এটা হচ্ছে 3। রুল 2 হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল, এস এবং পি অরবিটাল থাকে, তাহলে এস পি অরবিটালের সাথে 10 যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। যে কোনো মৌলের, যদি আমি ফসফরাসকে কল্পনা করি, তাহলে ফসফরাস কত 15, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এখানে এস এস এবং পি, এসপি তে ইলেকট্রন কয়টা আছে 5টা, এখানে 2টা 3টা 5টা, তাহলে 2 3, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 5। এখানে পর্যায় কিভাবে বের করবো, এখানে বলেছি সর্ববহিস্থ প্রধান শক্তি স্তরের নম্বর, তাহলে প্রধান শক্তি স্তর এখানে 3, এটা হচ্ছে পর্যায় নাম্বার। এইটা পর্যায় নাম্বার 3, গ্রুপ নাম্বার 5। এরপরে সরি, এখানে এখানে এসপি অরবিটালের ক্ষেত্রে আমি বলেছিলাম এসপি যদি অরবিটাল হয় তাহলে এসপি অরবিটাল ইলেকট্রন সংখ্যাটা 10 যোগ করতে হবে। তাহলে এখানে 2 3, এর সাথে আমরা কি করব 10 যোগ করব, তাহলে 5, এখানে 10 যোগ করলে 15 হয়, তাহলে 15 হচ্ছে এর গ্রুপ নাম্বার। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 15। এখানে হচ্ছে পর্যায় নাম্বার, এটা হচ্ছে পর্যায় নম্বর, কারণ পর্যায় হচ্ছে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের প্রধান বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর। তাহলে প্রধান শক্তি স্তরের 3 এবং এস অরবিটাল ইলেকট্রন আছে 5টা, 5 সাথে যোগ 10 যোগ করলে 15টা হয়, তাহলে 15 হচ্ছে গ্রুপ নাম্বার। নাম্বার 3 হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তর যদি এস অরবিটাল থাকে এবং তার পূর্বে ডি থাকে, তাহলে এস এবং ডি অরবিটালের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। এস এবং ডি অরবিটালের যে কোনো মৌলের, যেমন টাইটানিয়াম 22,
তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। এইখানে আমি এখানে এখানে দেখো এখানে 4 2 6 10 12 6 18, এখানে কিন্তু আমাদের 22টার মধ্যে এখানে 18 আমাদের ইলেকট্রন আরো 4টা, কিন্তু আমাদের ডি অরবিটালে ধরে ইলেকট্রন 10টা, কিন্তু এখানে আছে তো 4টা, তাই না? 10টা পাবো কোথায়? তাহলে এখানে দিতে 4টা দিতে হবে, তাই না? কিন্তু না, 4টা দেওয়া যাবে না। কেন যাবে না? কিছু কারণ। সেটা হচ্ছে অরবিটালের শক্তি কম। আসলে জানি না তোমরা জানো কি না এই নিয়মটি। এটা আসলে তৃতীয় অধ্যায়ে সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমি ওই তৃতীয় অধ্যায়ের ভিডিওতে তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরবো। সংক্ষেপে কিছু বলছি। এখানে আমরা যখন ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে আসবো, তখন আমরা দেখবো যে এরপরে শেষ অরবিটাল আসবে, তখন এরপরে অরবিটালটা এই অরবিটাল চেয়ে শক্তি কম না বেশি। যদি এর চেয়ে এটা শক্তি কম হয়, তাহলে ইলেকট্রন আমরা আগে এইটাতে দিব। এখানে আমরা দেখছি যে এই দুইটার মধ্যে, এইটা এবং এইটার মধ্যে 3d এবং 4s এর মধ্যে 4s এর শক্তি কম, এই কারণে 4s ইলেকট্রন আগে যাবে। 4s ইলেকট্রন কয়টা হবে? 2টা। তাহলে আমরা এখানে 2টা আগে দিব। থাকে কয়টা? 2টা। এই 2টা দিব আমরা দিয়ে। তাহলে আমরা এখানে 2 2 4টা ইলেকট্রন, তাই না? এখানে 2 আর 2 4, তাহলে এই 4 হবে। এর হচ্ছে টাইটানিয়ামের গ্রুপ নাম্বার। এটা হচ্ছে কি এর গ্রুপ নাম্বার, এবং পর্যায় নম্বর কি এখানে কিন্তু 4, কারণ এখানে আমি বলেছি সর্ববহিস্তরে পর্যায় নম্বর 4, কারণ সর্ববহিস্তরে প্রধান শক্তি 4 এখানে 4, প্রধান শক্তি নম্বর 4, তাই পর্যায় নম্বর 4। এবং এখানে এস এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 4, সুতরাং এর গ্রুপ নম্বরও 4। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা পর্যায়ের সাথে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো ইলেকট্রন বিন্যাস নিয়ে। এরপর আসছি পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। আসলে সবকিছুরই ব্যতিক্রম বলে কিছু কথা আছে, পর্যায় সারণীর ক্ষেত্র আছে, তাই না? তো এখানে ব্যতিক্রম বলতে আমরা জানি যে পর্যায় সারণীতে মৌলগুলো ধর্ম বা ধর্ম বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়েছে, কিন্তু তারপরেও এখানে কিছু ব্যতিক্রম আছে। এই কারণে সরি, এখানে আমরা যদিও আমি বললাম যে পর্যায় সারণীতে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলগুলোর অবস্থান নির্ণয় করব, কিন্তু কিছু ব্যতিক্রম আছে এখানে। যেমন যদি আমরা ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে আমরা মৌলগুলো খুঁজি, তাহলে এখানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, যদি আমরা হিলিয়ামকে চিন্তা করি, তাহলে হিলিয়াম এখানে কত? 2, এখানে হিলিয়াম 1s, তার মানে এখানে ইলেকট্রন 2, হিলিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, হিলিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, কিন্তু হিলিয়াম আছে কত? এখানে 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা এটা পাচ্ছি না, এইটা নির্ণয় করতে পারছি না। এর পিছনে কিছু কারণ আছে। এর হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? এখানে হচ্ছে 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, এইগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, এইগুলো মৃৎকার ধাতু। অপরদিকে হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। এইগুলো 18 নম্বর গ্রুপের মৌলগুলো, যেমন আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অক্সাইড, এইগুলোর ধর্মের সাথে মিলে যায়। এই কারণে এইগুলো হিলিয়ামকে এইগুলোর সাথে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এই ব্যতিক্রম মৌলগুলোকে এইভাবে রাখা হয়, ব্যতিক্রম মৌলকে এইভাবে রাখা হয়েছে। তো এবার পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম। ধাতব ধর্ম, ধাতু, অধাতু কি? ধাতব ধর্ম আসলে ধাতু কি সেগুলো বলার প্রয়োজন আমি মনে করছি না। আমরা অনেক আগে থেকে জানি ধাতু হচ্ছে যেই যেগুলো দেখতে চকচকে উজ্জ্বল, আঘাত পেলে শব্দ হয়,
তাপবিদ্যুৎ করি বিদ্যুৎ সুপরিবেশ সেইগুলোকে ধাতু বলে। তো আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেগুলোকে ধাতু বলা হয়। ধাতু ধর্ম বাম থেকে ডেনে গেলে ধাতু ধর্ম হ্রাস পায়। যে মৌল যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে তার ধাতুর ধর্ম তত বৃদ্ধি পায়। অধাতব ধর্ম বাম থেকে ডেনে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। যে ধাতু যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে বাম থেকে ডেনে গেলে ধাতুর ধর্ম হ্রাস পায় এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। ধাতু হচ্ছে যে মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় সেটা হচ্ছে ধাতু। অধাতু হচ্ছে যে মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত সেটা হচ্ছে অধাতু। ধাতব ধর্ম অধাতু ধর্ম পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার আমরা যখন পর্যায় সারণীতে বাম থেকে ডেনে যাই তখন কি হয়, একই পর্যায়ের পারমাণবিক আকার যখন আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডেনে যাই তখন পরমাণুর আকার ছোট হয়ে যায়, কিন্তু যখন আমরা গ্রুপে উপর থেকে নিচে যাই তখন কি হয়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা পর্যায় বাম থেকে ডেনে যাই একই পর্যায়ে তখন কি হয়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু প্রধান শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় না। কিন্তু যখন আমরা গ্রুপ উপর থেকে নিচে যাই তখন এখানে প্রতি ক্ষেত্রে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। এই কারণে এখানে কি হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। যেমন আমি কয়েকটা মৌল দ্বারা বোঝাতে চাই। যদি আমি যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। আমি যদি এটা নিউক্লিয়াস হয় এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এইটা কত 2 নম্বর। 2 নম্বর ইলেকট্রন ধরে কয়টা, 10টা। এইটা হচ্ছে 3 নম্বরে ইলেকট্রন থাকছে 2টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয় এটা 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে 10টা ইলেকট্রন ধরছে। আর এইখানে থাকছে 3টা, 1 2 3। সিলিকনের ক্ষেত্রে এটা নিউক্লিয়াস হলে এটা 1 নম্বর শক্তি স্তর 2টা, এইটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর 2 4 6 8 10 ইলেকট্রন থাকছে কয়টা, 4টা। তাহলে 1 2 3 4। এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রধান শক্তির সংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পায়নি। এখানে 1 2 3 1 2 3 1 2 3 শক্তির সংখ্যা বৃদ্ধি পায়নি। যদি আমি গ্রুপে আসি এখানে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াস হলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, একটা। তারপর লিথিয়াম, এখানে যদি লিথিয়ামে আসে এটা নিউক্লিয়াস, তাহলে এইটা 1 নম্বর শক্তি স্তর 2টা ধরে ইলেকট্রন থাকছে একটা, তাহলে 8টা শক্তি স্তর যুক্ত করতে হচ্ছে। সোডিয়ামে যদি আমি আসি তাহলে হচ্ছে কি হচ্ছে, এইটা নিউক্লিয়াস হলে এইটা 1 নম্বর শক্তি স্তর 2টা ইলেকট্রন ধরে, এইটা হচ্ছে কত 2 নম্বর, 2 4 6 8 10, এইটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। এখানে আর একটা ইলেকট্রন যার কারণে 8টা শক্তি স্তর যুক্ত করতে হয়েছে। তো এখানে যখন আমরা গ্রুপে উপর থেকে নিচে আসছি প্রতি ক্ষেত্রে একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে, কিন্তু এইদিকে শক্তি স্তর যুক্ত হচ্ছে না, শুধু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই যে পর্যায় সারণী যখন বাম থেকে বেড়ে যাচ্ছি এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির কারণে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রোটনের সংখ্যা বৃদ্ধি মানে ইলেকট্রন বৃদ্ধি। এই যে অতিরিক্ত প্রোটন আর ইলেকট্রনের মাঝে যে আকর্ষণশক্তি, এই আকর্ষণশক্তিগুলো কি করছে, এই নিউক্লিয়াস আর ইলেকট্রন শক্তি স্তরগুলোকে কাছাকাছি করছে, এরা কাছে টেনে আসছে। এই কারণে আমরা যখন পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডেনে যায় তখন কি হয়, এই পরমাণুর আকার কমে যায়। কিন্তু যখন আমরা গ্রুপ উপর থেকে নিচে আসি তখন কি ঘটে, তখন কি হয়, এখানেও কিন্তু আকর্ষণ শক্তি এসে এখানেও পরমাণুর আকার শুরু হয়, কিন্তু এখানে কি হয় প্রতি ক্ষেত্রে একটি করে
নতুন শক্তি স্তর যুক্ত হয়, যার কারণে এখানে পরমাণু আকার যতটা ছোট হয়ে যায়, নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে আকার ততটাই বৃদ্ধি পায়। এই কারণে গ্রুপে উপর থেকে নিচে এলে পরমাণুর আকার পরমাণু ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কিন্তু বাম থেকে ডানে গেলে পরমাণু আকার পরমাণু ব্যাসার্ধ ছোট হয়ে যায়। এই হচ্ছে কারণ। এরপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অন্য পরমাণুগুলো এই সমযোজী বন্ধনস্থ ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ শক্তিকেই তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এই আকর্ষণ শক্তি, যেমন যদি আমি মনে করি যেমন হাইড্রোজেন, এইটা কিভাবে হয়, এই দুটো যদি এখানে কি হয়, এই ইলেকট্রনটা এদের কাছাকাছি টানে, আর এটা কি হয়, একটা অণুতে পরিণত হয়, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে কি হয়, এই ইলেকট্রন দুটি সমযোজী বন্ধন ইলেকট্রন দুটি এদের কাছাকাছি টানে, ফলে এরা অণুতে পরিণত হয়। এই পরিণত যে শক্তির প্রয়োজন হয় সেটাই তড়িৎ ঋণাত্মকতা। এই শক্তিটাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। এই আকর্ষণ শক্তিটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তো পর্যাবৃত্তিক ধর্ম এই পর্যন্তই। মৌলসমূহের বিশেষ নাম। মৌলসমূহ পর্যায়সারণীতে কিছু মৌলকে বিশেষ কিছু কারণে ধর্ম বৈশিষ্ট্যের ভিত্তিতে বিশেষ কিছু নাম দেওয়া হয়েছে। তো যেমন এখানে কিছু নাম দেওয়া হচ্ছে, ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় মৌল, এসব বিশেষ কিছু নাম দেওয়া হয়েছে। তো পর্যায় সারণীতে এখানে গ্রুপ 1-এ 60টি মৌল রয়েছে। গ্রুপ 1-এ যে 60টি মৌল রয়েছে, এখানে হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌলকে কি বলা হয়, বাকি 6টি মৌলকে এখানে ক্ষার ধাতু বলা হয়। কেননা এইগুলো পানিতে মিশে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে, এই জন্য এগুলো ক্ষার ধাতু নাম দেওয়া হয়েছে। এরপর মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 2-এ 6টি মৌল আছে, এইগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়, কেননা এইগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এছাড়া এগুলো ক্ষার তৈরি করে, এই জন্য এগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। 11 নম্বরে 4টি মৌল আছে। এখানে প্রথম তিনটি মৌল দ্বারা প্রাচীনকালে কি হতো, স্বর্ণ তৈরি হতো, এবং এইগুলো প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো, এবং এইগুলো ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতো, যার কারণে এগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। গ্রুপ 4 থেকে 12, প্রতিটি গ্রুপে কতটি করে মৌল আছে? প্রতিটি গ্রুপে 4টি করে মৌল আছে। তো এই গ্রুপ 4 থেকে 12 এই মৌলগুলোকে কি বলা হয়? অবস্থান্তর মৌল বলা হয়। এইগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। এই মৌলগুলো দ্বারা যে বিক্রিয়া, মানে যে যৌগ গঠন করে এরা, সেগুলো হচ্ছে রঙিন হয়। এরা সাধারণ বিক্রিয়ায় এরা যে যৌগ গঠন করে সেগুলো, অবস্থান্তর মৌলগুলো যে বিক্রিয়া গঠন করে এগুলো রঙিন হয়। এখন হচ্ছে গ্রুপ, এরপরে 13 থেকে 17টা মৌল আছে, 60টি করে। এইগুলোর এরকম বিশেষ কোনো নাম দেওয়া হয়নি। গ্রুপ 18তে মৌল আছে কতটি? 7টি। 13 থেকে 17তে মৌল আছে 6টি করে, এবং গ্রুপ 18তে মৌল আছে কত? 60টি। এইগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এইগুলো নিষ্ক্রিয় গ্যাস বা হ্যালোজ, এগুলো নিষ্ক্রিয় হ্যালোজেন নাম দেওয়া হয়েছে। এইগুলোর নাম দেওয়া হয়েছে, এগুলো নিষ্ক্রিয় গ্যাস, এগুলোর নাম কি দেওয়া হয়েছে? হ্যালোজেন। এইগুলোর নাম দেওয়া হয়েছে হ্যালোজেন। গ্রুপ 17তে 6টি মৌল আছে। এইগুলো, আমি খুবই দুঃখিত, গ্রুপ বলতে ভুল করেছি। গ্রুপ 17তে 6টি মৌল আছে, এইগুলোকে হ্যালোজেন বলা হয়েছে। তো এই কারণে যে এইগুলো হচ্ছে লবণ উৎপাদনকারী, বিশেষত সামুদ্রিক লবণের উৎস। এই গ্রুপ 17 মৌলগুলো যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। যেমন এখানে যদি আমি ক্লোরিক আছে, সোডিয়াম সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, ব্রোমাইড ইত্যাদি। এই 17 মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়েছে। এবার গ্রুপ 18,
এইগুলোকে নিষ্ক্রিয় গ্যাস। এখানে মৌল আছে কতটি? 60টি। এই 60টি মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কেন? এইগুলো শেষ শক্তি স্তর পূর্ণ থাকে, যা এটাতে ইলেকট্রন থাকার কথা সেটা আগে থেকে পূর্ণ থাকে। এইগুলো কি করে? এইগুলো হচ্ছে এইগুলো রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় থাকে। এইগুলো সাধারণ তাপমাত্রায় এগুলো গ্যাস হিসেবে পাওয়া যায়। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো এখানে এই হচ্ছে বিশেষ কিছু নাম। এখানে এই মৌলগুলোর এরকম বিশেষ কিছু নাম দেওয়া হয়নি, বিজ্ঞানীরা এগুলো বিশেষ কিছু নামকরণ করেনি। তো এখানে হচ্ছে পর্যায় সারণের সুবিধার কথা বলা হয়েছে। পর্যায় সারণের কিছু সুবিধা আছে। তো যেমন রসায়ন পাঠ সহজীকরণ। 118টি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে জানা মনে রাখা আসলে খুবই অসম্ভব ব্যাপার, কিন্তু আমরা যদি প্রতিটি গ্রুপের মৌলগুলোর সাধারণ ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ জ্ঞান মৌলগুলোর ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ জ্ঞান রাখি, তাহলে আমাদের এই ধর্ম বৈশিষ্ট্যগুলো জানা খুব সহজ হবে। এছাড়াও যেমন গবেষণার ক্ষেত্রে, তারপর হচ্ছে আবিষ্কার ক্ষেত্রে, এগুলো মানে পর্যায় সারণীর সুবিধা খুবই মানে সুবিধা অনেক। পর্যায় সারণীর সুবিধার কথা বলে শেষ করা যাবে না। পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। একই গ্রুপে পর্যায় সারণীতে একই গ্রুপের মৌল দ্বারা, যেমন আমি যদি বলি 17 নম্বর গ্রুপের মৌলগুলো, তো এই মৌলগুলো দ্বারা গঠিত যৌগগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে। যেমন এইগুলো পানির সাথে বিক্রিয়া। যেমন আমি যদি মনে করি 17 নম্বর গ্রুপের মৌলগুলো, যেমন এখানে এগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, যেমন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ফ্লোরিন, এগুলো কি উৎপন্ন করে? এগুলো হচ্ছে গ্যাস, হাইড্রোক্লোরিক গ্যাস উৎপন্ন করে। এগুলো সবই গ্যাস। তারপরে আবার ফ্লোরিন, এইগুলো আবার পানিতে দ্রবীভূত হলে কি করে? এগুলো হাইড্রোহ্যালাইড অ্যাসিড তথা হাইড্রোব্রোমাইড হাইড্রাইড এগুলো উৎপন্ন করে। যেমন পানিতে দ্রবীভূত যদি হয় এইগুলো, তাহলে কি উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয়। তারপর হচ্ছে যেমন এইগুলো কি হয়? হাইড্রোহ্যালাইড অ্যাসিডে এইগুলো পরিণত হয়। একই গ্রুপের মৌল দ্বারা যৌগের বিক্রিয়া কি হয়? একই রকম ধর্ম প্রদর্শন করে। তো এই হচ্ছে পর্যায় সারণী নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। আসলে সত্য বলতে কি, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তো আমারও ভুল আছে, ভুল থাকতেই পারে। আমার বলার মধ্যে, আমার বোঝানোর মধ্যে যদি ভুল হয়ে থাকে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমাকে লিখবা, সেটা বলবো। তাহলে আমি তোমাদেরকে আমার ভুলটা জায়গা দেখিয়ে দিতে পারবো। তো এই আশা, আমার ভুলটা যদি কোনো ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, ছোট বড় যেটাই হোক, তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবা এবং আমাকে লিখবা। এই আশা রেখে আমি আজকের মতো আমার এই পর্যায় সারণী অধ্যায় থেকে, মানে অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এ পর্যন্তই। সবাই ভালো থেকো। ইতি টানছি। সালাম আলাইকুম।